নমস্কার, TV9 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। 23শে জানুয়ারি এলেই প্রশ্ন আর পারিপার্শ্বিক বিষয়গুলো বড্ড এক থাকে। অন্তত গত কয়েক দশকে আমরা তো তাই দেখে আসছি, এই রাজ্য তাই দেখে আসছে। আচ্ছা, সেগুলো কি? একটাই প্রশ্ন, কি হয়েছিল নেতাজির শেষে? যে প্রশ্ন বারবার ঘুরপাক খায়, কিন্তু তার উত্তর আজও অধরা। তিনটি তত্ত্ব উঠে আসে: রাশিয়া তত্ত্ব, সঙ্গে বিমান দুর্ঘটনায় মৃত্যুর তত্ত্ব, আর সবশেষে সবচেয়ে বিতর্কিত গুমনামি বাবার তত্ত্ব। জানি আমরা প্রচুর আলোচনা করেছি। এগুলো প্রশ্ন। পারিপার্শ্বিকতা হলো স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেজে ওঠা প্রতিটি পাড়ায় মাইকে সকাল থেকে বেজে চলা কদম কদম বঢ়ায়ে যা। আর স্পোর্টস, রাজনৈতিক নেতাদের ময়দান বা শ্যামবাজার চত্বরে মাল্যদান কর্মসূচি। এই ছবিগুলো আমাদের বড্ড চেনা। নেতাজি ভবন, সাজো সাজো রব থাকে সেখানেও। নেতাজি ভবনে একাধিক কর্মসূচি আর অনুষ্ঠান, সেখানে মানুষের ভিড়, প্রচুর মানুষ সেখানে যাচ্ছেন। এটাই আমাদের নেতাজি দিবস, এটাই আমাদের 23শে জানুয়ারি। 75 পেরিয়ে 76 বছরের দিকে যখন স্বাধীন ভারতের বয়স এগোচ্ছে, তখন কতটুকু নেতাজির ভাবধারা আমরা বুঝেছি? কিংবা যদি প্রশ্ন করি যে নেতাজির কোন ভাবাবেগ আমাদের অনুপ্রাণিত করেছে, সমাজ বদলের ডাক দিচ্ছে, এ দেশের বা এ বঙ্গের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? আসুন এই নিয়ে আমরা আলোচনা করি, একটু প্রাসঙ্গিকতা খোঁজার চেষ্টা করি। নেতাজির কোন পথে আমরা? আর যখন আজ এই 23শে জানুয়ারি আমরা আলোচনা করব, তখন এই আলোচনা যাদের ছাড়া সত্যিই অসম্পূর্ণ, ইনকমপ্লিট, তাদেরকে আসুন ইন্ট্রোডিউস করে। আমার সঙ্গে রয়েছেন নেতাজি গবেষক অনুজ ধর, স্বাগত জানাবো আপনাকে TV9 বাংলায়। আমার সঙ্গে রয়েছেন চন্দ্রচূড় ঘোষ, স্বাগত জানাবো আপনাকে। আরও একজন গবেষককে আমরা সঙ্গে পেয়েছি। আর সত্যি এই আলোচনায় যারা না থাকলেই নয়, এবং আমাদের মনের মধ্যে আমরা অনেককেই আর কি ভগবানের আসনে বসাই, সেরকমই কেউ কেউ রয়েছেন যারা আজও তার ভক্ত। আমার সঙ্গে রয়েছেন কেতন সেনগুপ্ত, নেতাজি ভক্ত। স্বাগত জানাবো আপনাকে TV9 বাংলায়। আমি একদম শুরুতেই আপনাদের তিনজনের কাছে একটা বিষয় জানতে চাইবো, যে আজ স্বাধীনতার 75 পেরিয়ে আমরা 76 বছরের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আজও সেই একটাই প্রশ্ন, আজও সেই একটাই কাঁটাছেঁড়া নেতাজির অন্তর্ধান নিয়ে। সত্যি কি এটা নেতাজি ডিজার্ভ করতেন, অনুজ স্যার? नेताजी बहुत कुछ डिजर्व करते हैं, लेकिन ये जो आपने सवाल पूछा है बहुत आज के लिए बहुत इम्पोर्टेंट है और हम लोग एक ऐतिहासिक क्षण में जी रहे हैं। 75 साल जब से ट्रांसफ़र ऑफ पावर हुआ है, ये क्षण नहीं आया है। एच.वी. कामत नेताजी के जो फॉलोअर थे, उन्होंने 47 में जब देश आज़ाद हुआ तो उन्होंने बोला कि सुभाष बोस का पोर्ट्रेट पार्लियामेंट में लगना चाहिए, और वो जाकर के लगता है 1978 में। कि जिन लोगों ने जो आज़ादी की लड़ाई में सबसे बड़ी भूमिका थी सुभाष चंद्र बोस की, उनकी वजह से देश आज़ाद हुआ। लेकिन अनफॉर्चुनेटली जो पावर ट्रांसफ़र हुई है उनके हाथ में गई है जो सुभाष बोस के विरोधी थे, उनका नाम दबाया गया और उनकी फ़ोटो नहीं लगती है। और अभी जो हमने ऐतिहासिक क्षण पिछले साल देखा है कि सुभाष बोस की दिल्ली में राजपथ में मूर्ति लगना, नेताजी को इतना बड़ा सम्मान मिलना, ये सपने जैसा है। तो सपने में नहीं सोचा था ऐसा होगा। ये पिछले 10-20 साल बहुत हमारे लिए इम्पोर्टेंट रहे हैं कि एक तो समय बदल गया है, मीडिया नहीं था। अगर 47-48 में भी TV9 होता तो बहुत अलग दुनिया में हम लोग रह रहे होते। पहले इंटरनेट नहीं था, टीवी नहीं था, मीडिया इतना स्ट्रांग नहीं था। मैं आपको बता रहा हूँ कि हम लोग दुनिया भर में लेक्चर देने जाते हैं, बात करते हैं। नेताजी को लेकर के पिछले 8-10 साल में जो लोगों में अवेयरनेस आया है, और एक पेंट अप एंगर है, सरकार ने और सिस्टम ने सुभाष बोस का नाम दबाया है हर चीज़ में। वो गुस्सा और भड़ास लोगों की अब निकल रही है, और वो दिखाई दे रही है आपकी सोशल मीडिया में, ट्विटर में और फेसबुक में। ये जो है ये बहुत अच्छी बात है। और पहली बार 75 साल में देश में, कलकत्ता में, दिल्ली में सरकारें ऐसी बनी हैं जो नेताजी के विरुद्ध में नहीं है। ममता बनर्जी बंगाल की पहले मुख्यमंत्री और देश की पहली बड़ी नेता जिन्होंने खुल करके बोला है कि सुभाष बोस की पेनकश में कोई डेथ नहीं हुई है। नरेंद्र मोदी देश के प्रधानमंत्री नेताजी को पहला देश का प्रधानमंत्री बताते हैं, ये और भी बातें करते हैं। ये बहुत अच्छी बात है, बहुत अच्छी खबर है। और हम लोग चाहते हैं कि जो नेताजी के फॉलोअर्स हैं, जिन्होंने पिछले 70 साल से इसको देख करके लड़ाई लड़ी है, इस पूरी केस को, एक पूरी रिले रेस चल रही है कि जो काम एच.वी. कामत ने शुरू किया उसको हम लोग आज मिशन नेताजी के, हम लोग, हमारे फ्रेंड्स, हम उसको आगे लेके जा रहे हैं। हमें उसको अपने फाइनल गो तक लेके जाना है। तो यहाँ पे 2 क्वेश्चन हैं जो मैं आपको बताना चाहता हूँ एज नॉर्थ इंडियन, कि पहला मुद्दा, 2 मुद्दे हैं जो हम चाहते हैं जो सेटल हों। पहली बात ये कि आज एविडेंस बिल्कुल क्लियर देश के सामने आ चुका है, जितने डॉक्यूमेंट्स डिक्लासिफाई हुए हैं दिखा करके,
कि भारत को आज़ाद होने में सबसे बड़ी भूमिका नेताजी की थी। अहिंसा का रोल मिनिमल था, जीरो था। ये एक नकली कहानी है जो प्लांट की गई थी अंग्रेजों को अच्छा दिखाने के लिए। अच्छा। तो भारत सरकार को ऑफिशियली इस बात को मानना चाहिए कि भारत को आज़ाद करवाने में सुभाष बोस की भूमिका नंबर 1 थी, और उसके लिए बंगाल को आवाज़ उठाना बहुत ज़रूरी है। बंगाल से आवाज़ नहीं गई है क्योंकि बंगाल 40-50 साल से नेताजी के विरोधियों के द्वारा राज किया गया। यहाँ की पूरी इंटेलेक्चुअल क्लास जो है वो गांधी भक्ति और कार्ल मार्क्स की भक्ति करती है अभी भी आज के ज़माने में। दूसरी, नेताजी की डेथ को जो आपने बताया कि वो सेटलमेंट होना बहुत जरूरी है। और ये जो 3 आपने जो थ्योरियाँ बताई हैं कि प्लेन कैश की थ्योरी और रशियन एंगल और तीसरा गुमनामी बाबा, ये हम लोगों ने ही ये नैरेटिव सेट किया है। 2005 में जो मेरी किताब आई थी तब मैंने लोगों को समझाया कि देखिए नेताजी की डेथ को लेकर अलग अलग लोग बातें बोलते हैं, लेकिन सिर्फ 3 नैरेटिव हैं जो एविडेंस पे आप डिस्कस कर सकते हैं। নেতাজি সংক্রান্ত যাবতীয় চর্চা আলোচনা অনেক হয়েছে, কিন্তু ইনস্টিটিউশনাল সাপোর্ট যেটাকে বলে সেই ইনস্টিটিউশনাল সাপোর্ট কখনো নেতাজিকে দেওয়া হয়নি। এটা রাজনৈতিক কারণ রয়েছে। নেতাজিকে প্রথম থেকেই তার যে ভূমিকা, ভারতের স্বাধীনতা নিয়ে আসার যে ভূমিকা, সেটাকে চেপে দেওয়ার সক্রিয় প্রচেষ্টা চলেছে সরকারের পর সরকার, প্রায় 7 দশক ধরে চলেছে। এবং এটা একটা নেতাজির কেসটা একটা ইউনিক কেস, যে সরকারিভাবে নেতাজিকে চেপে দেওয়ার যে এই প্রচেষ্টা পাঠ্যপুস্তকে নেই, উচ্চশিক্ষার গবেষণায় নেই, তা সত্ত্বেও নেতাজি আজকে গোটা দেশে জনমানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত রয়েছেন। এরকম উদাহরণ বোধহয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। কারণ যত যত মহাপুরুষ মহামানবের কথা আমরা পড়ি, সবাইকে তাদের দেশের সরকার প্রমোট করেন, নেতাজিকে প্রমোট করা হয়নি, ঠিক উল্টো, তাকে চেপে দেওয়া হয়েছে। কিন্তু এইটার যে ফল হয়েছে, নেতাজিকে যে চেপে দেওয়া হয়েছে, ফলে তার বিষয়ে যে চর্চাটা হওয়া উচিত ছিল, যেটা গান্ধীর ব্যাপারে হয়েছে, নেহরুর হয়েছে, আম্বেদকরের হয়েছে, অন্যান্য রাজনৈতিক যারা নেতা ছিলেন, চিন্তা নায়ক ছিলেন, তাদের সম্বন্ধে হয়েছে, নেতাজি সম্বন্ধে সেটা হয়নি। हमारे एफर्ट्स की वजह से 1400 सीक्रेट फाइलें डिक्लासिफाई हुई हैं। अभी बहुत रहती हैं, लेकिन हमारे एफर्ट से 1400 ফাইলেं ডিক্লাসিফাই हुई हैं। ফিঙ্গার্স ক্রস যে আগামী দিনে আমরা নিশ্চয়ই আরও ফাইল সামনে আসবে, আরও নতুন তথ্য আমরা জানতে পারবো। নেতাজি ভক্ত যখন একজন বসে রয়েছেন সঙ্গে, কেতনবাবু আপনার কি মনে হয়? আপনি প্রশ্ন ছিল আপনার যে এটা কি শেষে, প্রশ্নের শেষে আপনি বলেছিলেন এটাই কি Does he deserve this? নেতাজির প্রাপ্য ছিল? আমি বলবো নেতাজি তার কি প্রাপ্য ছিল এই কথা নিজে কোনোদিনও ভাবেননি, স্বীকৃতির কথা উনি কোনোদিনও ভাবেননি। উনি নিজের জীবন উৎসর্গীকৃত করেছিলেন ভারতীয় স্বাধীনতার জন্য। প্রাপ্য যদি বলেন তাহলে আমি বলবো বঞ্চিত আমরা নিজেরাই এই সত্য থেকে, সত্য জানা থেকে। আজকে ছোটবেলায় আমার মনে আছে আমি পাঠ্যপুস্তকে নেতাজি সম্বন্ধে যা জানতে পেরেছি বা আইনের সম্বন্ধে যা জানতে পেরেছি তার অনেক বেশি আমি জেনেছিলাম আমার নিজের বাবার থেকে। এরকমভাবেই হয়েছে যে নেতাজি সম্বন্ধে কিন্তু আমরা কোনোদিনও সেরকমভাবে কিছু দেখতে পাইনি। 10 পাতা 12 পাতা ধরে ইতিহাস পুস্তকে থাকতো কংগ্রেস আন্দোলন, অহিংসা আন্দোলন, কিন্তু ভারতীয় স্বাধীনতায় আইনের কতটা রোল সেটা খুব সংক্ষেপে লেখা থাকতো, তার কথা বলা থাকতো না। নেতাজি বা নেতাজির সঙ্গে জড়িত যা কিছু, এটা যেন একটা লিভিং হিস্ট্রি, এবং আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত এই যে জেন ওয়াই এর কথা হচ্ছে, তারাও কিন্তু সেই প্রশ্নটারই উত্তর খুঁজছে, যেই প্রশ্নটা আজ আলোচনার শুরুতেই আমি করেছিলাম। 1956 সালে নেহেরুর আমলে শাহনওয়াজ কমিটি, এবং সেই কমিটির উত্তর ছিল বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু। 1970 সালে ইন্দিরা গান্ধীর আমলে খোসলা কমিশনও এই একই তথ্যের কথাই জানিয়েছিল। 1999 সালে বাজপেয়ী সরকারের আমলে গঠিত হওয়া মুখার্জি কমিশন বিমান দুর্ঘটনার কথা অস্বীকার করেন। আর এরপর 2004 সালে আপনার প্রকাশিত ব্যাক ফ্রম ডেথ বইয়ে আমরা ফয়েজাবাদের যে তথ্য খুঁজে পাই, আর ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ পাই রাশিয়া অ্যাঙ্গেল। এত তত্ত্ব, এত কথা। নেতাজি কন্যা অনিতা পাভ, তিনিও নেতাজির অন্তর্ধান রহস্যের গুমনামি বাবাজি তত্ত্ব তিনি মানতে চাননি। কোথাও গিয়ে একটা মানতে চাওয়া, মানতে না চাওয়া, এই দোলাচলের মধ্যে পড়ে আসল সত্যিটাই কি হারিয়ে যাচ্ছে? অনুজ স্যার, बिल्कुल आप ठीक ना, और ये आपने ठीक बोला कि हो क्या रहा है कि मेरा बिलीफ जो है, मेरा ये मानना ये है, मेरा वो ये हमारे या मेरे किसी मानने से कुछ नहीं होगा। हमारा भी हम दोनों का मानने की बात नहीं है, हम लोग एविडेंस की बात करते हैं। आपने शाहनवाज कमेटी और जीडी खोसला कमीशन का आपने और जस्टिस मुखर्जी का आपने जैसे जिक्र किया, अगर आप सरकार के डॉक्यूमेंट्स को पढ़ेंगे या फिर आप किसी सरकारी व्यू के सपोर्टर्स की हिस्ट्री पढ़ेंगे, सुगतो बोस जैसे नेताजी के परिवार में व्यक्ति हैं, वो लिखते हैं, तो वो आपको बताएंगे कि साहब शाहनवाज खान तो INA में थे और ये गवर्नमेंट ने कमेटी बनाई। सच्चाई ये है
कि भारत सरकार का नेताजी पे इंक्वायरी करने का कोई इरादा नहीं था। पंडित जी ने साफ मना कहा था मैं कोई इंक्वायरी नहीं करवाऊंगा। लेकिन जब उनको धमकी दी जाती है कि अगर आप इंक्वायरी नहीं कराएंगे तो एक प्राइवेट इंक्वायरी होगी जिसके हेड होंगे जस्टिस राधा विनोद पाल, जिनकी जापान के अंदर बहुत ज़्यादा लोगों को रिस्पेक्ट करते थे। फटाफट वही शाहनवाज खान जो 1 साल तक ज़िंदगी में 1.5 साल तक INA में रहा, बहुत अच्छा लड़ा, लेकिन उसके बाद कांग्रेस पार्टी में ज्वाइन कर गया। उस कांग्रेस की पार्टी के आदमी को उन्होंने फटाफट कमेटी बनाई और उस कमेटी ने गवर्नमेंट की व्यू को सपोर्ट किया। लोगों ने उसकी रिपोर्ट को नहीं माना, उसके अंदर बहुत सारे प्रॉब्लम थे। नेताजी के बड़े भाई उस कमेटी के हिस्से थे, उन्होंने अलग से रिपोर्ट लिखी कि प्लेन कास्ट नहीं हुआ था। दूसरा ये, उसके बाद जब पब्लिक का प्रेशर आया तो जस्टिस GD खोसला वो सुभाष बोस को पसंद नहीं करता, उसके बाइट्स हैं सुभाष बोस के खिलाफ में। आप उस जैसे आदमी की क्या औकात है कि वो इंक्वायरी करेगा सुभाष बोस के बारे में। नेताजी की जो पहली कमीशन बनी है, जो बहुत तरीके से बनी है, वाजपेयी जी का उसमें योगदान है, लेकिन बनने का कारण ये था, आज से 25 साल पहले नेताजी के 100 साल पूरे होने वाले थे उनके जन्म के। लोग बातें करते थे और जो लोग ये बोलते थे कि नेताजी की डेथ होगी प्लेन क्रैश में और उनकी अस्थियां जापान में रंकोजी टेम्पल में पड़ी है, तो उन्होंने कहा जी अब आने का समय हो गया, 100 साल हो, कितना हम लोग साल वेट करेंगे। तो उस जमाने के रक्षा मंत्री मुलायम सिंह यादव जी ने स्टेटमेंट दिया कि मैं अस्थि लेकर के आऊँगा। तो यहाँ पे कलकत्ता हाई कोर्ट में बादल बिनोय दिनेश गुप्ता की फैमिली के जुड़े लोगों ने और बाकी लोगों ने PIL डाला यहाँ पर हाई कोर्ट में। इस तरीके से जस्टिस मुखर्जी कमीशन फॉर्म हुआ था। और ये सुप्रीम कोर्ट के रिटायर्ड जजेस भी अलग अलग किस्म के होते हैं, बिल्कुल ऑनेस्ट अपराइट जज थे, बहुत अच्छे परिवार के थे। उन्होंने बिल्कुल डिस्पैशनेटली इंक्वायरी करी, मैं उस इंक्वायरी के सामने था, टू द पॉइंट बात करी। उन्होंने एविडेंस के बेस पे डेमोन्स्ट्रेट किया है कि सुभाष बोस की कोई प्लेन क्रैश में डेथ हुई, ये स्टोरी प्लान की गई है। मेरा मानना है कि मुखर्जी कमीशन एक जज की रिपोर्ट पे विश्वास करना चाहिए, किसी पार्टी के लोगों की बात नहीं मानना चाहिए। और पूरा रिकॉर्ड सामने है कि ये 3 थ्योरियाँ आपके सामने आ रही हैं। कोर्ट कचहरी के ऑर्डर्स देखिए, कमीशन पर जाइए, फॉरेंसिक रिपोर्ट देखिए, उसके बाद में एक इन्फॉर्म्ड स्टैंड दीजिए। मेरा मानना है कि गवर्नमेंट ने बहुत कोशिश कर ली है, प्लेन कैश की थ्योरी को पब्लिक जनता नहीं मानती पूरे देश के अंदर। 1946 থেকে ভারত সরকার পণ্ডিত নেহরু বলে আসছেন যে নেতাজির মৃত্যু হয়েছে, নেতাজি মারা গেছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো কিন্তু তারপরে 30 বছর ধরে নেতাজি পরিবার এবং নেতাজির সহযোগীদের উপরে গুপ্তচর বৃত্তি হয়েছে। যে লোকটা মারা গেছে তার উপরে গুপ্তচর বৃত্তির কি প্রয়োজন? তার মানে যেটা আপনি বলছেন সেটা আপনি বিশ্বাস করেন না, লোককে কনফিউজ করার জন্য, বিভ্রান্ত করার জন্য কথা বলছেন। যখন 1962-তে শৌলমারী সাধুর নিয়ে একটা বিস্ফোরক সিচুয়েশন তৈরি হলো পশ্চিমবাংলায়, এক সাধু এসে বসেছিলেন উত্তরবঙ্গে কুচবিহারের কাছে শৌলমারী বলে একটা জায়গা আছে, সেখানে আশ্রম খুলেছিলেন এবং খবর ছড়িয়ে গেল যে তিনি নাকি নেতাজি সন্ন্যাসী হয়ে এসে ওখানে আশ্রম বানিয়ে রয়েছেন। পুরো ইন্টেলিজেন্স ফোর্স ওখানে ক্যাম্প করে বসে গেল। ইন্টেলিজেন্স ব্যুরো, লোকাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, স্পেশাল ব্রাঞ্চ, ক্রাইম ব্রাঞ্চ, লোকাল পুলিশ স্টেশন সবাই ক্যাম্প করে বসে গেল। দিনে দিস্তে রিপোর্ট পাঠানো হচ্ছে লোকাল স্টেশন থেকে রাইটার্স বিল্ডিং সেগুলোকে ফলো আপ করছে ইন্টেলিজেন্স ব্যুরোর সঙ্গে। এই শৌলমারী আশ্রম থেকে বেরিয়ে গোটা ভারতে যেখানে যেখানে যাচ্ছেন প্রতিটি রাজ্যের পুলিশ তাকে ফলো করছে। সুভাষচন্দ্র তো মারা গেছেন 45 সালে, আপনারা 70-এর দশকে 60-এর দশকে কেন ওনাকে খুঁজছেন? তো অনিতা বোসের কথা আজকে খুব আলোচনা হচ্ছে, কারণ উনি আরও ফ্রিকুয়েন্টলি ভারতীয় মিডিয়ায় আসছেন। একবার বলছেন নেতাজি বিজেপিতে থাকলে ভালো হতো, একবার বলছেন লেফটিস্ট ছিলেন, কংগ্রেসে ছিলেন। এই চন্দ্রকুমার বোসের কথা বলি, বসু পরিবারের প্রতিনিধি, স্পোক্স পার্সন যিনি, তার বাবা অমিনাথ বসু পরিষ্কার মিডিয়াকে স্টেটমেন্ট দিয়ে বলেছেন, টাইমস অফ ইন্ডিয়াকে, যে অনিতা বসু যখন খুব ছোট ছিলেন নেতাজি জার্মানি ছেড়ে চলে যান। নেতাজি সম্বন্ধে তার জ্ঞান খুব কমই এবং তিনি কি মনে করেন তার কোনো ভ্যালিউ নেই, ইট ইজ ইরেলেভেন্ট। যখন আমরা কাজ শুরু করেছি তখন মুখার্জি কমিশনের রিপোর্টকে খারিজ করে দেওয়া হয়েছে উইদাউট শোয়িং এনি রিজন 2005 সালে, ঠিক আছে, 2006-তে। তো তখন দ্য কেস ইজ ডেড, গন ফর এভার। আমরা ঠিক করলাম যে আমরা প্রথমে যে কাজটায় ফোকাস করব, যে নেতাজি সংক্রান্ত যা তথ্য রয়েছে সেটাকে বাইরে আনতে হবে, লোকের সামনে নিয়ে আসতে হবে। এবং আমরা রিয়েলাইজ করলাম যে নেতাজি সংক্রান্ত অন্তত 80% ইনফরমেশন সরকারি ফাইলে বন্দি, তা গোপন, অতি গোপন, ক্লাসিফাইড যেটাকে বলে, টপ সিক্রেট, কনফিডেন্সিয়াল, কিন্তু তালাচাবি দিয়ে বন্ধ করা। আমাদের পরবর্তী 15 বছরের লড়াইটা হয়েছে ওই সব ডকুমেন্টস ফাইলসগুলোকে বের করে নিয়ে আসা। আজকে যখন সব বাইরে এসছে, সব আসেনি এখনও, ইন্টেলিজেন্স বিভাগের ডকুমেন্টসগুলো সেটা কেন্দ্রীয় লেভেলেই হোক বা রাজ্য স্তরেই হোক এখনও পর্যন্ত বের করা হয়নি। কিন্তু যেগুলো বেরিয়েছে ইট ইজ অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার যে নেতাজির মৃত্যু নিয়ে কিছু আর প্রশ্ন নেই সেখানে। ওই প্লেন ক্র্যাশ হয়নি এবং মৃত্যু তার হয়নি। প্রশ্নটা তারপরে কি হলো? আলিপুর সংশোধনাগার, বর্তমানে আলিপুর মিউজিয়াম,
আলিপুর মিউজিয়ামের এই লালবাড়িতে একসময় বন্দি আবাসিক ছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সেল ঘুরে দেখলাম আমরা TV9 বাংলা। আলিপুর সংশোধনাগার, বর্তমানে আলিপুর মিউজিয়াম। আলিপুর মিউজিয়ামের এই লালবাড়িতে একসময় বন্দি আবাসিক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কতই বা বয়স হবে তখন তার, একেবারে হিসাবের নিরিখে বলা যায় এই বাড়িটাতে তিনি যেদিন এসেছিলেন সেই দিন তার ছিল ৩৩ বছরের জন্মদিন। ২৩শে জানুয়ারি ১৯৩০। সুভাষের বয়স সেদিন ৩৩। সেদিন তিনি বন্দি আবাসিক হিসেবে এলেন আলিপুর সেন্ট্রাল জেলে। বর্তমানে এই সেল এবং সেই সেল লাগোয়া আরও অন্যান্য সেলগুলি হয়ে উঠেছে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান। এখানে নেতাজি ছাড়াও বন্দী হিসেবে ছিলেন বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংকলিত তথ্যে জানা যাচ্ছে নেতাজির এই সেলে থাকার দিনক্ষণ। এই সেলটাতে তিনি, আপনারা আসুন, এখানে বর্তমানে এটিকে সাজানো হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই ছোট্ট সেলটায় সুভাষের একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেলটা 10 কি 12 ফুট বাই 12 ফুট একটা সেল এবং ওপরে একটা ছোট্ট কুটুরি, সেখান থেকে আলোর ব্যবস্থা ছিল, আস্ত দিনের আলো, বাকিটা অন্ধকার কারাগার। এবং এই কারাগারটা যখন বন্ধ হয়ে যেত, এই দরজাটা যখন বন্ধ হয়ে যেত, অতি কষ্টেও যদি হাত বাড়ানো হতো, এখানে হাত গেলেও এই যে এটি বন্ধ করা থাকতো, এটি খোলার কোনো উপায় ছিল না। এবং যদি কেউ সেই প্রচেষ্টা করতেন তাহলে জেলের যে প্রবেশদ্বার সেখানে লেগে থাকা পাগলা ঘণ্টি বেজে উঠত, সাইরেন বেজে উঠত এবং সেই প্রহরীরা ছুটে আসতেন এবং সেই বন্দির ওপর আবার শুরু হয়ে যেত অকথ্য অত্যাচার। এভাবেই আলিপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের কিছু দিনের স্মৃতি আগলে আজও দাঁড়িয়ে রয়েছে এই লাল বাড়িটা। ক্যামেরায় রাহুল সাধুকার সঙ্গে নন্দন পাল, TV9 বাংলা ডিজিটাল। এই 23শে জানুয়ারির দিন হয়তো আরো বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে এই প্রশ্নগুলো। তারা যখন জিজ্ঞেস করে, নিজেদেরকেও জিজ্ঞেস করে সত্যিটা কি, আসলে কি, তাদের কাছে এই যে তথ্যগুলো আপনারা পাচ্ছেন না, সত্যি এগুলো আমার মনে হয় অনেকটাই। একদিকে গান্ধীজির অহিংসা আন্দোলন, যে কথা বারবার উঠে আসছিল আমাদের আলোচনা, অন্যদিকে নেতাজির তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দুই নেতা, তাদের দুই দর্শন, এই দুই দর্শনের কোন নীতিকে 2023-এর ভারত আপন বলে মনে করছে, নিজের বলে মনে করছে, বা বর্তমান সমাজ কোন নীতিতে আবিষ্ট হচ্ছে বলে মনে হয়? আমরা অবশ্যই এই সম্পর্কিত প্রতিবেদন তো দেখবই, এই প্রশ্ন নিয়েও যাব আমাদের যারা স্পিকাররা রয়েছেন। আমি একটু কেতন বাবুর কাছে যাই, কি মনে হয় আপনার? আমি বলবো, আপনি যেটা বললেন যে গান্ধীজির অহিংসা নীতি এবং নেতাজি সুভাষের যে স্বাধীনতা অর্জন করা হিংসার মাধ্যমে, তো এটা আমি যদি ঐতিহাসিকভাবেও দেখি, গান্ধীজির গানটার কথাও যদি বলি যে রঘুপতি রাঘব রাজা রাম সবকো সম্মতি দো ভগবান, তো এখানে রাজা রামের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে যায় যে যদি শান্তিপূর্ণভাবেই হতো তাহলে রাম কি ধর্ণা দিতেন লঙ্কায় গিয়ে? উনি কি সীতাকে ফেরত পেলেন? যে ওইরকমভাবে মানে অহিংসা আন্দোলনে ধর্ণা দিয়ে বানর সৈন্য নিয়ে তাহলে তাকে কেন যেতে হয়েছিল? এবং লঙ্কায় তো উনি ধর্ণা দিতে পারতেন, ধর্ণার মাধ্যমেই সীতাকে ফেরত পেতেন, পাননি তো না। তো ধর্মের প্রতিষ্ঠার জন্য ওনাকে যুদ্ধ করতে হয়েছিল। পরেও মহাভারতে যদি দেখি, কৃষ্ণ তো শান্তি প্রস্তাব নিয়ে গেছিলেন, 5টা গ্রাম চেয়েছিলেন ভিক্ষে, কিন্তু পাননি, তখন তো তাকে হিংসার পথ ধরতে হয়েছে না, পাণ্ডবদের বলতে হয়েছে এবার যুদ্ধ করতে হবে। তো
যখন ধর্ম প্রতিষ্ঠায় যেতে হয়, যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, সেই সময় নেতাজির যে পথ উনি নিয়েছিলেন যে ফ্রিডম ইজ নট গিভেন বাট টেকেন, তো জোর করে কেড়ে নাও স্বাধীনতা, এটা তোমার জন্মগত অধিকার, এটা তোমাকে কেউ দেবে না, তোমাকে নিয়ে নিতে হবে। তো সেই পথটাই সঠিক পথ, একজন সাধারণ মানুষ হিসেবে সেটাই বলবো এবং সত্যিটা জানতে চাইবো কি হয়েছিল। যেমন যদি অন্য কথায় ফিরে যাই, ওনারা বলছিলেন, আমরা সবাই জানি যে প্রথমে শাহনওয়াজ কমিটি, পরে খোসলা কমিশন, তাদের যা রায় সেটাকে মোরারজি দেশাই খারিজ করেছিলেন, পরে আবার নতুন করে মুখার্জি কমিশন গঠিত হয় এবং মুখার্জি কমিশন বলেছিলেন যে প্লেন ক্র্যাশ হয়নি, সে তথ্যটা মিথ্যে। তাহলে আমরা সাধারণ মানুষ হিসেবে জানতে চাইব যে কি হয়েছিল, নেতাজির তাহলে কি হয়েছিল? রাশিয়ায় গিয়েছিলেন, উনি কি ফিরে এসেছিলেন গুমনামি বাবা হয়ে? সেখানেই কেন থেমে থাকলো মুখার্জি কমিশনের পরে? কেন আরও সাধারণ মানুষ জানতে পারলো না? আজকেও কেন সেটা সত্যিটা বাইরে আসছে না যে নেতাজির কি হয়েছিল? তো একজন সাধারণ মানুষ হিসেবে নিশ্চয়ই জানতে চাইব সব সরকারকেই এগিয়ে আসতে যে এটা নিয়ে আরও অনুসন্ধান হোক এবং সত্যটাকে এস্টাবলিশ করা হোক, সবাই জানুক যে এটাই সত্য ছিল। আচ্ছা, এই যে আমরা সত্যি খোঁজার চেষ্টা করছি, আমরা প্রত্যেকেই করছি, আমি, আপনি, আমাদের ওপারে যারা দর্শকরা রয়েছেন প্রত্যেকে, এই সত্যি খোঁজার ভিড়ে হারিয়ে গিয়ে কোথাও কি আমরা নেতাজির আদর্শ বা ইজম যেটা আমরা বলি সেটাকে হারিয়ে ফেলছি? আমি একটা কেতনবাবুর কথা ধরে একটা আমি জাস্ট উল্লেখ করে দিই, খুব স্ট্রাইকিং ফ্যাক্ট, এটা আপনাদের শুনতে মজা লাগবে, যে সুভাষচন্দ্রের, গান্ধীজি শুধু সুভাষচন্দ্রের বিরোধিতা করেননি, তিনি হরিজনে লিখতেন, রেগুলারলি লিখতেন, হি ওয়াজ এ প্রলিফিক রাইটার। তো হরিজনে একটা আর্টিকেল লিখেছিলেন ধর্ম নিয়ে এবং ভায়োলেন্স, নন ভায়োলেন্স নিয়ে, এটা ওনার প্রিয় বিষয় ছিল এবং সেখানে খুব পরিষ্কার করে বলে দিয়েছিলেন, যখন শ্রীকৃষ্ণের কথা আসছে, গুরু গোবিন্দ সিংয়ের কথা আসছে, শিবাজি মহারাজের কথা আসছে, উনি পরিষ্কারভাবে বলেছিলেন যে আমি যদি ওনাদের সময় জন্মাতাম আমি ওনাদেরও বিরোধিতা করতাম, বিকজ এভরিবডি হু টেক্স দ্য পাথ অফ ভায়োলেন্স ইজ মিসগাইডেড। তো শ্রীকৃষ্ণ মিসগাইডেড, গুরু গোবিন্দ সিং মিসগাইডেড, শিবাজি মহারাজ মিসগাইডেড, শুধু সুভাষচন্দ্র নন। অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছে, তাদেরকে প্রত্যেককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কিন্তু আমাকে আরও একটা উদাহরণ দেখান, যাকে 27 বছর বয়সে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় নির্বাসনে সুদূর বার্মায়, তাকে তার অপরাধ কি সেটা পর্যন্ত বলা হয়নি, যে কেন জেলে পাঠালাম, বার্মায় কেন পাঠালাম সেটা বলা হয়নি, কবে বাইরে আসবে সেটা বলা হয়নি, কোনো বিচার হয়নি। নির্বিচারে তাকে 3.5 বছর ওখানে আটকে রাখা হয়। যখন টিউবারকুলোসিস হচ্ছে, তার জীবন মানে বিপন্ন, শরীর ভেঙে পড়েছে, সেই সময় বাধ্য হয়ে ছাড়তে হয়েছে। 5 বছরের মধ্যেই আবার নির্বাচন, আবার 3.5 বছর। যখন বেরিয়ে এসে কাজ করছেন, আবার যখন বাইরে যাচ্ছেন, জার্মানির দিকে যাচ্ছেন, তখন গ্রিসের প্রধানমন্ত্রী নির্দেশ জারি করছেন, স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভ, যেটা এসওই যেটাকে বলা হয়, যারা কোভার্ট অপারেশন করতো ব্রিটিশ সাম্রাজ্যবাদের হয়ে, তাদেরকে নির্দেশ জারি করা হচ্ছে যে সুভাষচন্দ্রকে যেখানে পাবে স্পট ডেড, মেরে ফেলা হোক। প্রধানমন্ত্রী ইস্যু করছেন অর্ডার। এই আমাকে বলুন আর একটা স্বাধীনতা সংগ্রামী যাকে এতবার দেশের বাইরে নির্বাচনে পাঠানো হয়েছে এবং যার এগেনস্টে শুট অ্যাট সাইটের, কিল অ্যাট সাইটের অর্ডার দেওয়া হয়েছে। ফলে সুভাষচন্দ্রের আদর্শ, মতবাদ, পথ অন্যান্যদের থেকে অনেক আলাদা। জাতীয় পরাক্রম দিবস ঘোষণার কথা বলা হয়েছে এই 23শে জানুয়ারিকে, তারপরেও তরজা চলছে। বিরোধীদের দাবি, সংসদের সেন্ট্রাল হলের সামনে কতবার নেতাজির মূর্তিতে মালা পরিয়েছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক তরজাতেও কি কোথাও এই নেতাজির ইজম যেটা নিয়ে আমরা কথা বলছি হারিয়ে যাচ্ছে? না, আমি বলবো হারিয়ে যাচ্ছে না। এটা খুব ভালো কথাই যে আজকে নেতাজিকে তার প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে, তার স্ট্যাচু হয়েছে রাজপথে এবং এই পরাক্রম দিবস এবং আন্দামানের দ্বীপগুলো নাম দেওয়া, সবই ঠিক দিকেই যাচ্ছে। নেতাজির মতাদর্শ নিয়ে বলছিলেন যে আমরা অনেকটা এগিয়ে গেছি আজকে তার মতাদর্শে, যদিও পুরোটা পারিনি। একটা উদাহরণ দেব যে ওই সময় 1943 সালে উনি যে চিন্তা করেছিলেন যে ইকুয়াল পার্টিসিপেশন অফ উইমেন, এবং সেই সময় গ্রাউন্ডে তার মহিলা রেজিমেন্ট ছিল, ঝান্সির রানী রেজিমেন্ট। আজকেও কিন্তু ভারতীয় সৈন্য সেরমভাবে গ্রাউন্ডে মহিলা পার্টিসিপেশন আসেনি। দেখুন, এর উত্তরে আমি প্রথমে একটা কথা বলি যে 1938 সালে যখন কংগ্রেসের রাষ্ট্রপতি হন সুভাষচন্দ্র, হরিপুরাতে কংগ্রেস অধিবেশন হয় এবং হরিপুরে উনি যে ভাষণ দেন, সেই ভাষণটা আজকের দিনে পর্যন্ত প্রাসঙ্গিক, কেননা সে একটা স্বাধীন ভারতের রূপরেখা গড়ে দেন। সেখানে তিনি কী নিয়ে কথা বলেন?
খুব আশ্চর্য লাগবে শুনতে যে তিনি যে বিষয়গুলো তুলে আনেন সেখানে, স্বাধীনতা সংগ্রামের কথাটা আমি ছেড়ে দিলাম, বাকি নতুন ভারত রিকনস্ট্রাক্ট করার জন্য কি কি করতে হবে সেইগুলো যা বলেন সেগুলো আজ পর্যন্ত আলোচনা করছে। উদাহরণস্বরূপ বলি, এগ্রিকালচারাল ক্রপ প্রোডাক্টিভিটি, সুভাষচন্দ্র কথা বলছেন 38 সালে কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে। ফার্মার্স ডেট, চাষিদের ঋণ কিভাবে মুকুব করা যায়, ঋণের ভার কেমন করে কমানো যায়, 38 সালে আলোচনা করছেন। ন্যাশনাল সিকিউরিটি আউটলুক কী হবে, হেলথ ইনফ্রাস্ট্রাকচার কীভাবে তৈরি করতে হবে, বেসিক প্রাইমারি এডুকেশন কীভাবে তৈরি করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার কীভাবে গড়তে হবে, কতটা প্ল্যান্ড ইনভেস্টমেন্ট দরকার, প্রাইভেট সেক্টরে কী রোল হবে, পাবলিক সেক্টর সরকার কতটা করতে পারবে, এইগুলো নিয়ে 38 সালে আলোচনা করছেন। সেই আলোচনা গত 80 বছর ধরে চলে আসছে, এখনও পর্যন্ত অসমাপ্ত। ওটা তো চলতেই থাকবে, কারণ নেশন তৈরি করার কাজে এটা কন্টিনিউড প্রসেস, এটা কোনোটাই শেষ কথা নয়। কিন্তু ঘটনাটা হলো যে উনি 38 সালে এইসব ইস্যুগুলোকে দাঁড়িয়ে তিনি ভবিষ্যতে দেখতে পাচ্ছেন। নেতাজির মহানিষ্ক্রমণ নিয়ে কলকাতাতেই রয়েছে একটি ফলক, সেই ফলক কি আদৌ মনে রেখেছে এই শহর? আমরা TV9 বাংলা খোঁজ নিয়েছি, দেখুন একবার। আজাদ হিন্দ ফৌজ তখনও তৈরি হয়নি। সুভাষ ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতা ছেড়েছিলেন। জানুয়ারির সেই দিনে কলকাতা থেকে গোমো যাচ্ছিল একটা গাড়ি, BLA 7169। এই গাড়িটায় চালকের আসনে ছিলেন শিশির কুমার বোস এবং সেই গাড়িতে একজন পাঠান তিনি উঠেছিলেন। তিনি আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বোস। একজন পাঠানের পোশাকে পরিহিত হয়ে সেই গাড়িটার যাত্রাপথ ছিল এখানে দেখানো আছে। প্রথমে সেই গাড়িটি শরৎ বোস রোড থেকে বার হয়ে ল্যান্সডাউন রোড ধরে শিয়ালদা স্টেশন পর্যন্ত এসে সেখান থেকে বাঁদিকে বাঁক নিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং মহাত্মা গান্ধী রোডের ক্রসিং হয়ে হাওড়া ব্রিজ ধরে জিটি রোড হয়ে গোমো পর্যন্ত চলে যায়। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং মহাত্মা গান্ধী রোডের যে সংযোগস্থল সেখানে। এই রকম একটি সৌধ কলকাতার কেন্দ্রে, অথচ কি করুণ অবস্থা তার। এখানে একটি ওই দ্য নেতাজিস গ্রেট এসকেপ রুট তার একটি ফলক লাগানো আছে, কিন্তু সেই ফলকটির অবস্থাটা দেখুন কি অবস্থা, ধূলি ধূসরিত হয়ে আছে, নিচের দিকে টাইলসগুলো উঠে গেছে। শুধু তাই নয়, রাস্তার দিকটাতে যদি আমরা আসি সেখানেও দেখব একই অবস্থা। এখানেও ফলকের টাইলস উঠে গেছে, পানের পিক পড়ে রয়েছে, ধুলো জমে রয়েছে। যারা রাস্তা পার করার সময় এই ফলকটা দেখছেন কি বলছেন তারা? बहुत अफसोस की बात है कि ऐसी हालत हो गई है, और क्या बोल सकते हैं। इसको अच्छे से डेवलप करना चाहता है और इनको चाहे उधर बैरिकेड लगा दिया जाए, तो पुलिस को थोड़ा देखना चाहिए कि जो गुटखा फेंक रहे हैं क्या फेंक रहे हैं, इसको ध्यान दें। और क्या बोल सकते हैं, हालत तो देख सकते हैं आप, यहाँ गुटखा फेंका हुआ है। যে দেশনায়ক আমাদেরকে স্বাধীন করার, এই দেশকে ব্রিটিশ শাসনের ওই বেড়াজাল থেকে মুক্ত করার প্রচেষ্টা নিয়েছিলেন, যিনি ঘর ছেড়েছিলেন, তার কি এতটুকু সম্মানও প্রাপ্য নয়? এই রকমভাবে ধুলোর আস্তরণের মধ্যে, পানের পিকের মধ্যে তার স্মৃতির কথা যেগুলো বলছে, যে নথিগুলো বলছে, সেগুলো থাকার কথা। প্রশ্নটা আপনাদের জন্য রাখলাম। ক্যামেরায় রাহুল সাধুকার সঙ্গে নন্দন পাল, TV9 বাংলা ডিজিটাল। কখনো হিটলারের সঙ্গে, কখনো তোজর জাপানের সঙ্গে নেতাজির এই দুই যোগসূত্র কি মনে হয় এমন দেশনায়ককে বিতর্কিত করে তুলেছিল? অনুজ স্যার, देखिए ऐसा होता है कि जो नेशनल सिक्योरिटी का जो कॉन्सेप्ट होता है कि जो नेताजी जो गांधी जी का जो विचार अलग अलग था। चंद्रचूड़ ने बताया कि गांधी जी और गांधी जी के फॉलोअर जो उनका जो बेसिक फोकस है विश्व शांति लेकर के आना है, तो वो शांति के पुजारी हैं, तो शांति की बातें करते हैं।
और सुभाष बोस जो थे इंडिया फर्स्ट कि मेरे देश का नेशनल इंटरेस्ट, नेशनल सिक्योरिटी वो पहले आती है। 40 के दशक में जब सुभाष बोस कलकत्ता से यहाँ पे थे, एक्टिव थे, पूरे देश में एक्टिव थे इसी कलकत्ता शहर में, तो 1940 के दशक में जब वो यहाँ छोड़ के 41 में गए हैं यहाँ से जर्मनी की तरफ को, उस समय पे भारत का पहला कोर इंटरेस्ट क्या था हमारी कंट्री का? हमारा पहला इंटरेस्ट था अपने देश को आज़ाद करवाना। 200 साल से हमारा खून चूसने के लिए हमारे सिर पे वो बैठे हुए थे करके। और उस टाइम पे इंग्लैंड का प्रधानमंत्री था विंस्टन चर्चिल, जिसने हमारे बारे में गंदी गंदी गालियाँ दी हैं जो मैं आपको नहीं बता सकता, जो रिकॉर्ड पर आ गई हैं। उसने यहाँ बंगाल में फेमिन करवाया जिसमें लाखों लोग मारे गए। हिटलर ने तो नहीं मारे हिंदुस्तानी। तो सीधी बात है, कॉमन सेंस है, दुनिया में ये बड़ा जाना माना उसूल है जिसको अमेरिका भी मानता है, जिसको इंग्लैंड भी मानता है, एनिमी ऑफ माई एनिमी इज़ माई फ्रेंड। सऊदी अरेबिया में और अमेरिका में क्या कॉमन वैल्यूज़ है? इंग्लैंड, लोगों ने पूछा, इंग्लैंड के प्रधानमंत्री का बड़ा अच्छा इंटरव्यू है, कन्फ्रंट किया उनको चैनल 4 पे, नहीं इस वाले को जो बाद में आया था, कि चैनल 4 पे कन्फ्रंट किया उसको कि तुम्हारी क्या रिश्ता है सऊदी अरेबिया के, जहाँ पे लेडीज़ को गाड़ी चलाने की परमिशन नहीं है, आप तो इतना अल्ट्रा मॉडर्न कंट्री है। उसने बोला नेशनल सिक्योरिटी है। तो नेशनल सिक्योरिटी है, मुझे तो मेरे को वो सवाल देखना पड़ेगा कि क्या मेरे को, और नेल्सन मंडेला की स्टेटमेंट है कि दूसरा देश जिनको बोला जाता है गांधी जी के सपोर्टर है, नेल्सन मंडेला तो फिदल कास्ट्रो के भी दोस्त थे, वो तो गद्दाफी के दोस्त थे, खुल्ला गद्दाफी की तारीफ किया अमेरिका में बैठ करके कि मेरी कंट्री की लड़ाई में उन्होंने मेरे को सपोर्ट किया है। हिटलर ने यहूदी मारे थे, होलोकॉस्ट किया था, बहुत दुख की बात है, हमारा भी दिल पसीज था, इजराइल हमारा बड़ा अच्छा दोस्त है, लेकिन पहले मेरे को चिंता मेरे बंगाल की है कि मेरे यहाँ लाखों लोग मर रहे हैं। लेकिन क्योंकि ये जो साहब लोग जिनको दिलों में बैठा कि मेरे को कल को अपना खानदान शिफ्ट करना है अमेरिका यूरोप में, ये वहाँ के नैरेटिव को यहाँ पे चेप रहे हैं। दुनिया में सारी कंट्री, अब जैसे फॉर एग्जांपल मैं आपको एग्जांपल देता हूँ कि हिटलर ने हमारे कितने इंडियंस मारे? 0। मुशर्रफ मियाँ ने कितने मारे? मुशर्रफ ने कारगिल वार करी है बैठ करके ऊपर, उस मुशर्रफ को दिल्ली बुला करके आपने इंडियन आर्मी से आपने गार्ड ऑफ ऑनर दिला दिया। तो वो क्या चीज़ है भैया? कहते हैं जो डिप्लोमेसी है। तो वही डिप्लोमेसी है कि सुभाष बोस जर्मनी जाते हैं, वो आदमी ख़राब है, वो वहाँ पे लोगों को मार रहा है, लेकिन उसका हित था और हमारा हित था कि अंग्रेज़ों को काउंटर करे, क्योंकि मेरे कंट्री का नेशनल सिक्योरिटी और इंडिया फर्स्ट। আপনি ওই প্রশ্নটা ছিল যে নেতাজি তোজোর জাপান এবং হিটলারের জার্মানির সঙ্গে হাত মিলিয়েছিলেন, সেটা কি অন্যায় ছিল? তো আমি বলবো ওটা ওনার কাছে ছিল একটা ধর্মযুদ্ধ। ভারতীয় স্বাধীনতা সেটাই প্রাধান্য পেয়েছিল। এই ধর্মযুদ্ধ আমরা বহু বছর আগেও দেখেছিলাম, যখন কৃষ্ণ সেই ধর্মযুদ্ধ লড়ছিলেন, ভীষ্ম যখন সামনে এলেন, উনি নিয়ে এলেন শিখণ্ডীকে, তো সেটাও তো অন্যায় ছিল। দ্রোণাচার্যকে যখন মারা যাচ্ছে না, তখন উনি বললেন যে মিথ্যে কথা বলালেন যুধিষ্ঠিরকে দিয়ে, তো সেটাও অন্যায় ছিল। কর্ণ যখন পড়ে রয়েছেন মানে যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র হয়ে, তখন অর্জুনকে বললেন যে এখনই মারো কর্ণকে, এটাই সুযোগ, আর মারতে পারবে না। দুর্যোধনকে যখন মারা হলো, উনি বললেন কোমরের তলায় মারো ভীম, তুমি এমনি কথা যুদ্ধে পারবে না। তো যখন ভারতীয় স্বাধীনতাটাই প্রধান, সেক্ষেত্রে যে জাপানের সঙ্গে বা জার্মানির সঙ্গে হাত মেলানো, সেটা তো হতেই পারে, কারণ এটা তো ধর্ম প্রতিষ্ঠা, আমার ধর্মযুদ্ধ। শত্রুর শত্রু আমার মিত্র, সুতরাং এই ভাবনাটাই হয়তো সেই সময় ছিল, যার উত্তর আমরা খোঁজার চেষ্টা করলাম। আচ্ছা, সবার তো একটা কনস্টিটিউয়েন্সি আছে, মহাত্মা গান্ধী থেকে বি.আর. আম্বেদকর, আমরা প্রত্যেকেই জানি। নেতাজির তেমন কোনো কনস্টিটিউয়েন্সি নেই, এটা কি নেতাজির চরিত্রের জন্য? আমি জানতে চাইবো চন্দ্রচূড় বাবু, আমি আসবো। এটা কথাটা খুবই সত্যি যে উনি নিজস্ব কোনো কনস্টিটিউয়েন্সি তৈরি করার জন্য সেভাবে কাজ করেননি, নিজের আশেপাশে একটা সংকীর্ণ দল গঠন করেননি। যেটা প্রথমে আমি যেটা বললাম শুরুর দিকে, যে উনি কোনো আইডিওলজির দ্বারা আবদ্ধ ছিলেন না, ফলে যেখানে দলগত রাজনীতিটা বেশি হয় সেখানে কোনো দলের মধ্যেই উনি ফিট করতে পারেনি নিজেকে, বা কোনো দল ওনাকে সম্পূর্ণভাবে নিয়ে নিতে পারেনি। সো সেখানে মানে জাতিগতভাবে বলুন বা দলগতভাবে বলুন, ওনার নিজস্ব কনস্টিটিউয়েন্সি গড়ে ওঠেনি। কনস্টিটিউয়েন্সি তৈরি করার কাজটা কোনোদিন হয়নি, সেভাবে কেউ ইনভেস্ট করেননি নিজেকে, সেটা হয়নি। ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট বিলংস টু এভরিবডি বিলংস টু নোবডি। নেতাজির ক্ষেত্রে সেটাই হয়েছে। আমরা জানি যে এই বাংলার একটি নামী দুর্গাপুজোর সঙ্গে জড়িত ছিলেন নেতাজি, হয়তো অনেকেই জানেন না। ছিলেন সেই পুজোর সভাপতি। দায়িত্ব নেওয়ার পর একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই ইতিহাসের গল্প TV9 বাংলায়।
দুর্গা প্রতিমা একচালা থেকে 3 চালা বা 5 চালা কি করে হয়েছিল জানেন? কার হাত ধরে হয়েছিল? এই 3 চালা বা 5 চালার মূল কালনারি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই গল্পটা আজকে একবার জেনে নিন। 1938 সালে সুভাষচন্দ্র বসু কুমোরটুলি সর্বজনীনের সভাপতি হন। সেই বছরই এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন তিনি। দুর্গাপুজোর পঞ্চমীতে আগুন লেগে যায় এবং কুমোরটুলি সর্বজনীনের দুর্গা প্রতিমা নষ্ট হয়ে যায়। দুর্গাপুজো প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। প্রতিমা শিল্পী জানিয়ে দেন, মাত্র একদিনের মধ্যে একচালা দুর্গা প্রতিমা তৈরি করা অসম্ভব। সে সময় নেতাজি একচালা দুর্গা প্রতিমার বদলে 5 চালা দুর্গা প্রতিমা বানানোর সিদ্ধান্ত নেন। সারা রাত জেগে সেই প্রতিমা বানানো হয়। 1938 এবং 1939 দু বছর সভাপতিত্ব করেছেন এবং সেই সময় মানে ঠাকুরের যত রকমের পরিবর্তন ঘটানো ওই 2 বছরে অনেক পরিবর্তন ঘটিয়েছেন এবং বিভিন্ন ধরনের ঠাকুর ওই 2 বছরের মধ্যে উনি করে দেখিয়েছেন যে যেমন এক কাঠামো ঠাকুর থেকে বিভিন্ন কাঠামো মানে 5 কাঠামো ওনার সময়ই তৈরি হয়েছিল। নেতাজির এই সিদ্ধান্তে অনেকেই বিরোধিতা করেছিলেন, কিন্তু সুভাষ তাঁর এই সিদ্ধান্তে অনড় ছিলেন। নেতাজির জনসংযোগের হাতিয়ার হয়ে উঠেছিল দুর্গাপুজো। এই ভারত মাতাকেই নেতাজি দুর্গা রূপে বর্ণনা করে দুর্গাপুজো করেছিলেন সিমলা স্ট্রিটে বিপ্লবী অতীনবাবু বাড়িতে, এবং তিনি জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত লোককে নিয়ে এটা সর্বজনীন একটা রূপ দিয়েছিলেন। এবং এই দুর্গাপুজো উপলক্ষে কত শয়ে শয়ে লোক সেদিন আসতেন, বিপ্লবীরা যেমন আসতেন। ওটা হয়ে গেছিল বিপ্লবীদের একটা আখড়া। পুলিশের নজরে পড়ল, ব্রিটিশ পুলিশের নজরে, যে দুর্গাপুজোর নামে এটা সার্বজনীন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর তত্ত্বাবধানে, তার উদ্যোগেই ওটা হয়েছে। অনেক বিপ্লবীরা এখানে আসে, সেই কারণে ব্রিটিশ এই পুজোটা বন্ধ করে দিয়েছে। ক্যামেরায় প্রীতম দে ও নন্দন পালের সঙ্গে রাহুল সাধুকার রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল। আজকের এই দিন, এই 23শে জানুয়ারি, আমার পাড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং ঠিক ওই দুপুরের পর থেকে যেমন খুশি তেমন সাজো হয় এবং অনেক ছোট ছোট বাচ্চারা, এটা আমি ছোট থেকেই দেখে আসছি এবং সেটা এখনও হয়ে আসছে, নেতাজি সুভাষচন্দ্র বসু সাজে। এই যে পাড়ায় পাড়ায় ক্রীড়া প্রতিযোগিতা, স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখনও চলছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে এখনও পর্যন্ত আমরা দেখছি এবং আমি জানি আগামী দিনেও হয়তো সেটা চলবে। এই কর্মসূচিগুলোর মাধ্যমে কি আমরা নেতাজিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি? শুধু আমি জিজ্ঞেস করবো, একদম সাধারণ মানুষ হয়তো এটা ভাবে, কেউ তার উত্তর খুঁজে পায়। এটার তো উপযোগিতা তো রয়েছে, কারণ এর সঙ্গে আবেগ জড়িত। নেতাজি যে স্মৃতি আমাদের মধ্যে রয়ে গেছে, উনি নেই 45 সাল থেকে আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার যে স্মৃতি রয়ে গেছে, যেভাবে উনি আমাদের জনমানুষে জেগে রয়েছেন এবং অ্যাক্টিভলি জেগে রয়েছেন, এগুলো তাতে খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এবার আমি সেটাকে সম্পূর্ণ সমর্থন করি, এই ধরনের কার্যকলাপকে, কালচারাল প্রোগ্রামকে, এবং প্রতিটা বাড়ি থেকে যেভাবে ইনভলভমেন্ট নেওয়া হয়, পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হয়, এটা হওয়া উচিত এবং হয়ে আসছে নিরবিচ্ছিন্নভাবে, অন্তত আমাদের প্রদেশে হয়ে আসছে, সেটা খুব গর্বের কথা। কিন্তু আমার সমালোচনাটা অন্য জায়গায়। আমার সমালোচনা হচ্ছে যে শুধু এই অনুষ্ঠানের মধ্যেই নিজেকে আটকে রেখেছি আমরা, এটাকে যে একটা চেতনার স্তরে উন্নীত করতে হবে সেই কাজটা হয়নি। সুভাষচন্দ্রকে তো আমরা পুজো করে, ঠাকুরের মতো একটা পুজো করে থেমে যাচ্ছি, কিন্তু সেটা ওই মতো হয়ে যায় যে আমরা একটা কৃষ্ণকে পুজো করলাম বা শিবকে পুজো করলাম, করে ভাবলাম যে আমাদের পুজোটা তো হয়ে গেছে, এটা একটা কাজ ছিল, হয়ে গেল। কিন্তু তার যে আদর্শ, যে ভাবনা চিন্তা, সেইটা নিয়ে আলোচনা চর্চা হওয়াটা খুব প্রয়োজন, মৌলিক গবেষণা হওয়া খুব প্রয়োজন, যে তিনি ঠিক কী ভাবতেন। আমরা অনেকেই জানি যে সুভাষচন্দ্র ইন্ডিয়ান স্ট্রাগল লিখেছিলেন যখন উনি নির্বাসনে ছিলেন, 1934 সালে চেপে বেরোয়, ভারতবর্ষে ব্যান হয়ে যায়, এবং পরবর্তীকালে আবার যখন ইউরোপে যান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে, তখন আত্মজীবনী লিখতে শুরু করেন, সেটা অসমাপ্ত থেকে যায়, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম বলে বেরোয়। আমরা এটা জানি না যে সুভাষচন্দ্র সেই সময় ইউরোপে বসে অনেক কটা বই লেখার পরিকল্পনা করেছিলেন এবং তার ডিটেলড প্ল্যান বানিয়েছিলেন। তার ম্যানুস্ক্রিপ্টগুলো অ্যাভেলেবেল, উনি যে প্ল্যানগুলো লিখেছিলেন, এবং সেটা একটা অসাধারণ রচনা হতো যদি উনি সময় পেতেন সেগুলোকে শেষ করার।
কি হতো যে ওটা মানে সেখানে ভারতের স্বাধীন ভারতের রূপরেখা, ইতিহাস বা অর্থনীতি, সমাজবিদ্যা, সব কিছু নিয়ে উনি সেখানে ডিল করেছেন, শুধু পলিটিক্স না। এবং সেগুলো দুর্ভাগ্য আমাদের যে সেগুলো উনি লিখে, কিন্তু ওনার চিন্তা ভাবনাটার একটা দিকদর্শন পাওয়া যায়। এগুলো নিয়ে মৌলিক গবেষণা হওয়া উচিত, হয়নি। আমরা কোনোদিন এগুলোতে নজর দিইনি। কারা নজর দিচ্ছিল? ব্রিটিশ। কি মজার ঘটনা দেখুন যে উনি ভিয়েনাতে বসে আছেন, অস্ট্রিয়াতে বসে আছেন, নানা জায়গায় বার্গেস্টেনে বসে আছেন, সেখানে বসে রচনাগুলো করছেন, এগুলো লিখছেন, টাইপ হচ্ছে, ভারতে পৌঁছচ্ছে না। ইংরেজের গুপ্তচর ওনার পেছনে ছায়ার মতো ঘুরে যাচ্ছে, উনি লিখছেন, শেষ করছেন, চলে যাচ্ছে ইংল্যান্ডে, লন্ডনে জমা পড়ে যাচ্ছে। মানে ওনার পরিচিত সার্কেলের মধ্যে, বিশ্বস্ত সার্কেলের মধ্যেই লুকিয়ে রয়েছে গুপ্তচর সারা জীবন, তাকে বিশ্বাসঘাতকতা করে আসছে। কিন্তু বলার উদ্দেশ্য এটাই যে সুভাষচন্দ্রকে নিয়ে মৌলিক চর্চাটা হওয়াটা অনেক বেশি প্রয়োজন। আমরা শুধু কেন গান্ধী, আম্বেদকর, নেহরু এবং কিছু সিলেক্টেড লোক নিয়ে, মার্কস, লেনিন নিয়েই কেন পড়ে থাকবো? এই মৌলিক সুভাষচন্দ্র তো একজন চিন্তাবিদ। তার ওই যোদ্ধা, মানে আমার খুব অপছন্দের, মানে অনেকে দেখে যাবেন, অপছন্দের মূর্তি হচ্ছে শ্যামবাজারের 5 মাথার মূর্তিটা। কারণ ওনাকে একটা ইমেজ করে দিয়েছে, একটা আইকন করে দিয়েছে যে উনি ঘোড়ায় চেপে তরোয়াল ঘোরাতে ঘোরাতে আসবেন। সুভাষচন্দ্র যোদ্ধা ছিলেন, কিন্তু ওই ধরনের যোদ্ধা নয়, তার যুদ্ধটা অন্য রকমের। এবং তার থেকেও বড় পরিচয়, হি ওয়াজ আ থিঙ্কার, হি ওয়াজ আ ফিলোসফার, হি ওয়াজ আ স্টেটসম্যান। তো সেই পরিচয়গুলো সামনে আসা খুব প্রয়োজন। এখনও কলকাতা পুরসভায় নেতাজির সেই চেয়ার, সেটা সংরক্ষিত করে রাখা আছে। এখনো বহু মানুষ পুরসভায় আসেন, সেই চেয়ার দেখেন। দেশনায়কের সেই স্মৃতি জড়ানো চেয়ার নিয়ে কি বলছে বর্তমান পুরসভার শাসকরা? নেতাজি সুভাষচন্দ্র বসু যে চেয়ারে বসতেন সেই চেয়ার এখন কোথায়? কলকাতা কর্পোরেশনে যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, সেই চেয়ারটায় কে বসতেন জানেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই চেয়ারটা এখনও কেএমসিতে রয়েছে। সুভাষচন্দ্র বসু 1930-এর 22শে অগস্ট থেকে 1931 সালের 15ই এপ্রিল পর্যন্ত তিনি মেয়র ছিলেন। মেয়র থাকাকালীন তিনি যে চেয়ারে বসতেন সেই চেয়ারটি রয়েছে কলকাতা পুরসভাতে। তিনি মেয়র পদে দায়িত্ব পালন করেছিলেন মোট 236 দিন। কলকাতা পুর নিগমের মেয়র পরিষদ দেবাশিস কুমার কি বলছেন সেই স্মৃতি জড়ানো চেয়ার নিয়ে? কেএমসিতে নেতাজি চেয়ারটা সিঁড়ি দিয়ে ওঠার সময় রাখা আছে, আর যে টেবিলটায় এখনকার মেয়র কাজ করেন সেই টেবিলটাই নেতাজি ব্যবহার করতেন। আমি এই ছবিটা দেখেছি যে নেতাজি ওই চেয়ারে বসে, ওই টেবিলে বসে কাজ করছেন। এটা শুধু নস্টালজিয়া করে দেয় না, আমি যখন প্রতিদিন পূর্বসভায় উঠি আর চেয়ারটার দিকে তাকাই, আবার যখন নামি, যখন চেয়ারটার দিকে তাকাই, তখন বারবার মনে হয় নিজে অসম্ভব ভাগ্যবান যে পুরসভার নেতাজি কাজ করেছেন মেয়র হিসাবে, সেই পুরসভা আমি একজন কর্মী হিসাবে কাজ করতে পারছি। ভারত যখন পরাধীন ছিল সেই সময় সুভাষচন্দ্র বসু মেয়র হয়েছিলেন। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নেতাজি যেভাবে লড়াই করেছিলেন সেই ইতিহাস দেশবাসীকে আজও উদ্দীপ্ত করে। নেতাজি সেই স্মৃতি বিজড়িত চেয়ার দেশবাসীকে আজও যেন তাঁর কথা বারবার মনে করিয়ে দেয়। মেয়রের ঘরের সামনেই রয়েছে নেতাজির ছবি এবং তার চেয়ারে রয়েছে তার স্মৃতি। ক্যামেরায় প্রীতম দের সাথে রাহুল সাধুকার রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল। বাঙালির গর্বের অনেকগুলো দিক রয়েছে। বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবিকে নিয়ে গর্ব করে। রবীন্দ্রনাথের উপর থেকে কপিরাইট উঠে যাওয়ার পর এ বাংলার সঙ্গীত দুভাগে বিভক্ত। সনাতনী রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা রেড়ে করে উঠলেন আধুনিক রবীন্দ্রগানের ধরন এবং তার আচার নিয়ে। পাল্টা যুক্তি দিয়েছেন আধুনিক শিল্পীরা। যে বিতর্ক আজও বর্তমান। এরকমই বিতর্ক নেতাজির মহানিষ্ক্রমণের পরের ঘটনা নিয়ে। গণতান্ত্রিক দেশে কেন মিলে সুর মেরা তোমারার সুরাহা মিলছে না নেতাজি ইস্যুতে? আজ আলোচনা শেষ করবো এই প্রশ্ন দিয়ে। আপনার কাছে জানতে চাইব, যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে সত্যটা জানা সেই অধিকার আমাদের সবার রয়েছে। এটা আপনি কয়েকবার বলেছেন যে বাঙালির গর্ব, বা আমি একটা কথা বলবো যে নেতাজি একজন মানুষ যাকে আপামর ভারত ভালোবাসে। নেতাজি কিন্তু শুধু বাঙালি নন, উনি ভারতীয়।
এবং আমি বলবো একমাত্র মনে হয় বাঙালি ব্যক্তিত্ব যিনি বাংলার বাইরে বেশি জনপ্রিয় বাংলার থেকেও, দক্ষিণ ভারতে তার সাংঘাতিক জনপ্রিয়তা রয়েছে। তার যে ঝাঁসির রানী রেজিমেন্ট ওই সময় হয়েছিল, তামিল এবং কেরালার মহিলারা বেশি ছিলেন, তাই জন্য আজকেও আমরা দেখেছি যে দক্ষিণ ভারতে তার প্রচণ্ড জনপ্রিয়তা, মহারাষ্ট্রে রয়েছে। আমরা চাইব যে নেতাজির মতাদর্শে যে ভারত এগোচ্ছে সেটা খুবই ভালো কথা, এবং সেটা একটা স্বীকৃতি পাক যে আমরা নেতাজির পথে এখন এগিয়ে চলেছি উন্নতির দিকে, প্রগতির দিকে। মহাত্মা গান্ধী, পণ্ডিত নেহেরু এবং সুভাষচন্দ্র, এই তিনজনকে যদি আপনি তাদের লেখার আউটপুট দিয়ে কম্পেয়ার করেন, আমাদের কাছে কতটা অ্যাভেলেবল, আমরা কতটা জানি তাদের সম্বন্ধে, তারা কি লিখছেন, চিঠিপত্র, রচনা, হ্যান ত্যান, বই এসব লেখেন, তো তার মাধ্যমেই আমরা জানতে পারি। ফলে ভলিউম যতটা বেশি অ্যাভেলেবল হয় ততটা বেশি করে জানা যায়, ক্ল্যারিটি আসে এবং আমরা বুঝতে পারি যে লোকটা কেমন ছিলেন। এবার 1924 থেকে 1921 থেকে ধরছে, 1921 থেকে 1945 যে সময়ে সুভাষচন্দ্র রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন, ওই 25টা বছর ধরে আমি যদি কম্পেয়ার করি মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র, তাদের যে কালেক্টেড ওয়ার্কস নাম্বার অফ পেজ দিয়ে, শুধু নাম্বার অফ পেজ খুব একটা বেসিক প্যারামিটার, কিন্তু ভালো প্যারামিটার কম্পেয়ার করার জন্য, মহাত্মা গান্ধীর নাম্বার অফ প্রিন্টেড পেজেস কালেক্টেড ওয়ার্কসে এই 25 বছরে হচ্ছে 30,000। 30,000। জওয়াহরলাল নেহরুর হচ্ছে প্রায় 10,000-এর কাছাকাছি, 1/3 অফ মহাত্মা গান্ধী। সুভাষচন্দ্রের অ্যাভেলেবল নাম্বার অফ পেজেস ওই 25 বছরের জন্য 3,000, 1/10 অফ মহাত্মা গান্ধী, 1/3 অফ পণ্ডিত নেহেরু। তার মানে কি সুভাষচন্দ্র কম বলতেন বা কম লিখতেন বা কম সক্রিয় ছিলেন? তা নয়। এর একটাই অর্থ যে সুভাষচন্দ্র সম্বন্ধে যত ইনফরমেশন অ্যাভেলেবল ছড়িয়ে রয়েছে গোটা পৃথিবীতে, সেটাকে এক জায়গায় করে আনার কোনো প্রচেষ্টাই হয়নি। नेताजी पे बहुत फिल्में बनी हैं, 7-8, बहुत नहीं 7-8 टोटल बनी है, सारी की सारी फाइनेंशियली फ्लॉप हुई थी। सिर्फ 2 ही मूवी वेंचर हैं जो सक्सेसफुल हुए हैं सुभाष बोस पे, कमर्शियली और क्रिटिकली। बोस डेड एंड अलाइव एकता कपूर की हमारी वजह से हुई है। दूसरा गुमनामी फिल्म जो पिछले 2 साल की सबसे बड़ी बंगाली हिट फिल्म थी, और वो आपको बड़ी खुशी होगी, फिल्म बांग्ला में है। मैं जून में जुलाई में फ्लोरिडा में अमेरिका में था, लेक्चर करने गया, तो मैं गुजराती समाज में कहीं गया बात करने के लिए कि नेताजी पे लेक्चर देने के लिए आया हूँ। तो वहाँ पे भी मुझे 2-4 लोग जो पिछले 30-35 साल से अमेरिका में रहते हैं, बुजुर्ग गुजराती, उन्होंने कहा हमने वो फिल्म देखी है। रियली? बिल्कुल। तो वो फिल्म परसों मैं नागपुर में था, वहाँ बच्चों ने बोला हाँ हमने गुमनामी देखी, क्योंकि नेताजी सब इज़ इंडियन, इज़ नॉट लिमिटेड टू बंगाल। जितना ध्यान, जितना इंटरेस्ट मैंने आरुषि तलवार मर्डर केस में लगाया है एज पत्रकार के तौर पे, मुझे उतना ही ध्यान सुभाष बोस की डेथ मिस्ट्री पर लगाना चाहिए। और जिस तरीके से हम लोग सवाल पूछ रहे हैं उन केसेस में, वैसे ही सवाल हम सीधे सपाट लोगों से पूछें कि भाई आप इसका आंसर दीजिए। लेकिन वो तो ये एक चेंज लाना, उस चेंज के अंदर आप लोगों की बहुत बड़ी भूमिका है, और बिना मीडिया के समर्थन के ये हम यहाँ तक पहुँच गए हैं। हमारे को उम्मीद है कि आने वाले समय में हम इससे आगे और जाएंगे। ডেফিনেটলি। এবং এখান থেকে কোথাও একটা বলতে হয় হাম হোঙ্গে কামিয়াব। দেখুন, কিছু আনফোল্ড এখনও বিষয় রয়ে গিয়েছে, কিছু তথ্য আছে যেগুলো এখনও সামনে আসেনি, কিছু আনটোল্ড গল্প রয়ে গিয়েছে যেগুলো আমার আপনার প্রত্যেকের জানা দরকার। এবং আমি ভীষণ পজিটিভ আজ একটা ফিল করছি, তার কারণ যে আলোচনাটা হলো সেটা আমি জানি, শুধু আমি না, আমাদের ওপারে থাকা দর্শকরা তারাও ফিল করছেন। এই যে জার্নিটার কথা আমরা বলছি, আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি, শুধু ডেস্টিনেশনে পৌঁছতে হবে। আর আমি বিশ্বাস করি এই যে চাপা পড়ে যাওয়া তথ্য, এই বিপথে চালিত করার চেষ্টা, এই সমস্ত কিছুকে যদি একটা সূর্যাস্ত ধরে নিই, যদি একটা অন্ধকার ধরে নিই, তাহলে ওই কথাটায় বিশ্বাস রাখতেই হয় যে আফটার এভরি সানসেট দেয়ার ইজ এ সানরাইজ। নতুন সূর্যের উদয় তো হবেই, সমস্ত সত্য উদ্ঘাটিত হবেই। আমার আপনার মনেই বেঁচে থাকবেন নেতাজি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আমাদের দর্শকদেরও।